সামনে দুস্তর পথ, পেছনে শত্রুর ভয়, মনে শঙ্কা। সব কিছু উপেক্ষা করে দুরন্ত প্রাণশক্তিতে ভরপুর জেফারসন ঘোড়া হাঁকিয়ে চলেছে। পরপর লাইন দিয়ে চলেছে তিনজনের বাহন। একদিকে মাথা তুলে দাঁড়ানো দেয়ালের মতো খাড়া পাথরের পাহাড়, আর একপাশে অমসৃণ পাথরের চাই, ইতস্তত ছড়ানো। তার মধ্যে দিয়ে যে সংকীর্ণ পথরেখা, অতি সতর্ক দৃষ্টিতে সেই পথে বাহন চালনা করতে হচ্ছে। যতই এগুচ্ছে ততই দূরে সরে যাচ্ছে মহন্তদের অভিশপ্ত শহর। বুকের পাষাণ ভারও যেন হালকা হচ্ছে ততই। নিস্তব্ধ দুর্গম পাহাড়ি পথে চলতে চলতে সহসা ভয়ার্ত রবে চেঁচিয়ে উঠল লুসি। সামনেই বিশাল এক পাথরের মাথার উপরে দাঁড়িয়ে আছে এক শান্ত্রী, হাতে বন্দুক। তারাজলা আকাশের পটভূমিতে পরিষ্কার দেখতে পেল জেফারসন তাকে। পথচারী তিন মূর্তিকেও দেখতে পেয়েছে শান্ত্রী। গলা চড়িয়ে হাঁক দিল, কে যায়? নিস্তব্ধ গিরিসংকটের পাথরে পাথরে প্রতিধ্বনি তুলে দূরে মিলিয়ে গেল সেই চিৎকার ধ্বনি। পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানো পেশিবহুল শক্ত দেহে দামাল ভয়শূন্য মন জেফারসনের। শান্ত্রীর হাঁক কানে যেতেই জিনে ঝোলানো রাইফেলে হাত রেখে চিৎকার করে বলল, নেভাদার অভিযাত্রী। বন্দুকের ট্রিগারে হাত রেখে নিঃসঙ্গ প্রহরী বলল, কার হুকুমে? এক মুহূর্তও চিন্তা না করে জবাব দিল জেফারসন, 4 মহন্তর হুকুমে। 927। বাগানের পথে শুনে আসা সংকেত প্রতি সংকেতের বয়ান মনে রেখেছিল জেফারসন, তাই সঙ্গে সঙ্গে জবাব দিল 729। প্রতি সংকেত শুনে সন্তুষ্ট হলো শান্ত্রী, বোঝা গেল। বলল, এগিয়ে যান, ঈশ্বর পথ নির্বিঘ্ন করবে আপনাদের। মহন্তদের এলাকার শেষ এখানেই। সর্বশেষ পাহাড়ার ঘাটি পার হওয়া গেল। পথ এখন থেকে অনেক চওড়া হয়ে এগিয়েছে। শান্ত্রীর জবাবে নিশ্চিন্ত হয়ে দ্রুত ঘোড়া হাঁকালো 3 পলাতক। সামনে বিস্তৃত মুক্তির পথ। দীর্ঘ সংকীর্ণ গিরিসংকটের পথেই রাতটা কাটল। বিরামহীনভাবে কখনো পাশাপাশি, কখনো পেছন পেছন সার দিয়ে চলেছে 2টি ঘোড়া আর একটি গাধা। চলতে চলতে ভোরের সূর্য যখন লাল আভা ছড়িয়ে দিয়েছে পাহাড়ের মাথায় মাথায়, সেই সময় ওরা পৌঁছালো একটা খরস্রোতা নদীর ধারে। ঘোড়াগুলোকে জল খাওয়ানো হলো এখানে। নিজেরাও পাথরের উপরে বসে প্রাতরাশ সেরে নিল। ক্লান্তি আর অবসাদে শরীর ঝিমিয়ে আসতে চাইছে, কিন্তু দুদণ্ড বসে বিশ্রাম নেবার সময় নেই। ক্লান্তিহীন জেফারসন তাড়া দিয়ে বলে ওঠে, এখনো বিশ্রামের সময় আসেনি। অনেক পথ ভাঙতে হবে এখনো, নইলে আর প্রাণ বাঁচানো যাবে না। কারসন সিটিতে পৌঁছে নিশ্চিন্ত হয়ে বিশ্রাম নেওয়া যাবে। আবার শুরু হলো 3 মূর্তির পথ চলা, সংকীর্ণ গিরিসংকট বেয়ে এগিয়ে চলা। গোটা দিনটা কাটলো একইভাবে। রাতে কয়েক ঘন্টার জন্য সামান্য বিশ্রাম জুটল বটে। সূর্য ওঠার আগেই শুরু হলো আবার যাত্রা। এদিকে সঙ্গের খাবারও নিঃশেষ হয়ে এসেছে। তার জন্য অবশ্য ঘাবড়ায় না জেফারসন। পাহাড়ে ক্ষুণ্ণিবৃত্তির উপায় তার জানা আছে। এখন দরকার নিরাপত্তা। শত্রুর লৌহ মুষ্টি যেখানে পৌঁছবে না, এমন একটা জায়গা। পেছনে এখনো পর্যন্ত অবশ্য শত্রুর আভাস নজরে পড়েনি। এ যাত্রা হয়তো প্রাণে বেঁচে গেল। দুপুরের দিকে একটা জায়গায় ঘোড়া থামালো জেফারসন। পাহাড়ের খাঁজে ঘোড়া বাঁধল। তারপর শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালালো। কনকনে ধারালো হাওয়ায় গা গরম না করলে আর চলছে না। ঠিক জায়গা দেখে বাপ বেটিকে বসিয়ে দিয়ে রাইফেল হাতে বেরিয়ে পড়ল শিকারের খোঁজে। দাউ দাউ করে জ্বলছে আগুন। বাপ বেটিতে উবু হয়ে বসেছে আগুনের পাশে, ঘোড়া আর গাধা পাশে দাঁড়িয়ে। এই দৃশ্য পেছনে রেখে পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলছে জেফারসন। গিরিসংকটের পর গিরিসংকট পার হয়ে গেল, কিন্তু কোনো শিকারই নজরে পড়ল না। কতদূর এগিয়ে গেছে বুঝতে পারছে না জেফারসন। ঘন্টা 2-3 একইভাবে ঘুরছে। ভাবছে বৃথা আর হয়রানি না হয়ে এবার ফিরে যাবে। এমন সময় চোখে পড়ল 300-400 ফুট উপরে একটা শিখরের কিনারে একটা ভেড়া দাঁড়িয়ে আছে। প্রকাণ্ড একজোড়া শিং মাথার উপরে স্পষ্ট দেখা যাচ্ছে। জেফারসন কাঁধের রাইফেল হাতে তুলে নিল। পাহাড়ের গায়ে গা মিশিয়ে শুয়ে পড়ে অনেকক্ষণ ধরে লক্ষ্য স্থির করল। তারপর একসময় টিপ করে ট্রিগার টিপে দিল। অব্যর্থ লক্ষ্য। ছিটকে উঠে পাহাড়ের গায়ে আছড়ে পড়ল ভেড়াটা। তারপর ঢালু গা বেয়ে গড়িয়ে গেল নিচের উপত্যকায়।
মৃত ভেড়ার শরীরের বিভিন্ন অংশ থেকে বেশ খানিকটা মাংস কেটে নিল জেফারসন। বেলা শেষ হয়ে এসেছে, এক্ষুনি না ফিরলে পথ দেখে চলা দায় হবে। শিকারের সন্ধানে কতদূর চলে এসেছে এখানে কে জানে। মাংস কাঁধে নিয়ে দ্রুত পা চালালো জেফারসন। উপত্যকা থেকে বেরিয়ে অনেকগুলো গিরিশঙ্কট একই রকম দেখতে। তাড়াহুড়ো করে চলতে গিয়ে অপরিচিত পথে চলে গেল জেফারসন। সামনেই একটা পাহাড়ি নদী। এই নদী সে আগে কখনো দেখতে পায়নি। তাই আবার ফিরল, এগিয়ে চলল আর একটা গিরিশঙ্কট ধরে। অন্ধকার নেমে এসেছে চারপাশে, ঝাপসা হয়ে এসেছে সামনের পথ। ঘুরতে ঘুরতে পরিচিত পথে নেমে এলো জেফারসন। পা যেন আর চলতেই চাইছে না, শরীরেও অপরিসীম ক্লান্তি, তবু চলার শেষ নেই। অনেকক্ষণ বেরিয়েছে সে, ওদিকে ওরা বাপ মেয়েতে নিশ্চয়ই তার পথ চেয়ে অধীর হয়ে উঠেছে। সহসা উল্লসিত হয়ে উঠল জেফারসন। সামনের গিরিশঙ্কটের প্রবেশ মুখ নজরে পড়ল আবছাভাবে। চিনতে পারল এই গিরিশঙ্কটেই আগুন জেলে বসিয়ে রেখে দিয়েছিল দুজনকে। আনন্দে দুহাত মুখের কাছে এনে গম্ভীর তীক্ষ্ণ শব্দ বাতাসে ছড়িয়ে দিল জেফারসন। প্রতিধ্বনির লহরী তুলে দূর থেকে দূরে মিলিয়ে গেল সেই শব্দ। জেফারসন ফিরে এসেছে, এই তার সংকেত। কিছুক্ষণ অপেক্ষা করে পাল্টা সংকেত শুনবার জন্য কান পেতে রইল, কিন্তু কোনো সাড়াই পাওয়া গেল না। আবার চিৎকার করে জেফারসন পরপর কয়েকবার, কিন্তু নিস্তব্ধ বিজন গিরিশঙ্কটে প্রতিধ্বনি ছাড়া আর কোনো শব্দই পাওয়া গেল না। থমকে দাঁড়িয়ে পড়ল জেফারসন। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল। পরক্ষণে কাঁধের মাংসের বোঝা ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটে চলল সামনে। মোড় ঘুরেই সেই জায়গাটা। যাবার সময় দেখে গিয়েছিল দাউ দাউ করে আগুন জ্বলছে। এখনো আগুনের আভা দেখা যাচ্ছে বটে, কিন্তু বোঝা যায় অনেকক্ষণ আগুনে কাঠ পড়েনি। নিস্তব্ধ নিঃশব্দ চারদিক। রুদ্ধশ্বাসে দৌড়ে নেমে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল জেফারসন। বৃদ্ধ ফেরিয়ার, লুসি, বাহন তিনটি, কোনো কিছুরই চিহ্ন নেই কোথাও। জাদু বলে যেন সব উধাও হয়ে গেছে। জেফারসন বুঝতে পারে মহন্তদের অদৃশ্য ভয়ঙ্কর সংগঠনের চোখকে ফাঁকি দিতে পারেনি সে। নিঃশব্দে এগিয়ে এসে থাবা বাড়িয়ে শিকার তুলে নিয়ে গেছে। হতচকিত কিংকর্তব্য বিমূঢ় জেফারসন, কিন্তু মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে নেয় সে। অদৃশ্য প্রাণশক্তি সঞ্চারিত হয় দেহের প্রতিটি শিরা উপশিরায়। শক্তিশালী দুর্দান্ত শত্রুর সামনেও অসহায় মনে করে না সে নিজেকে। ধীর পায়ে এগিয়ে এসে নতুন কাঠ ফেলে ফু দিয়ে আগুন জ্বালে অগ্নিকুণ্ডে। লকলকে শিখার আলোয় তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে থাকে চারদিক। অনেকগুলো ঘোড়ার পায়ের ছাপ দেখে সে নিঃসংশয় হয় সল্টলেক সিটির অশ্বারোহী বাহিনীর স্পষ্ট নিদর্শন। অতর্কিতে এসে শিকারকে তুলে নিয়ে গেছে। সহসা একদিকে চোখ পড়তেই চমকে ওঠে জেফারসন। লাফ দিয়ে এগিয়ে যায় সামনে। লাল রঙের মাটির একটা ঢিবি। আগে এই ঢিবি তো ছিল না, সদ্য খোঁড়া। আকার আকৃতি দেখে নিশ্চল হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তার। কবর নয় তো। এগিয়ে গিয়ে দেখতে পেল একটা লাঠি পোতা রয়েছে। লাঠির ডগায় আটকানো একটা কাগজের টুকরো। তাতে লেখা জন ফেরিয়ার, সল্টলেক সিটির প্রাক্তন বাসিন্দা, মৃত্যু 4 আগস্ট 1860। কাগজের টুকরোটা হাতে নিয়ে ক্ষিপ্তের মতো আর একটা কবরের সন্ধান করতে থাকে জেফারসন, কিন্তু না, কোথাও আর কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না। মাথার চুলে হাত চালিয়ে মুঠি চেপে ধরে জেফারসন। লুসিকে তারা ঘোড়ায় চাপিয়ে নিয়ে গেছে। মহন্ত পুত্রদের কারো অন্তঃপুরে তার সব আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের সমাধি রচিত হবে। পারা গেল না। প্রাণপাত চেষ্টা করেও নির্মম নিয়তিকে এড়ানো সম্ভব হলো না। লুসি তার সমস্ত নাগালের সীমার বাইরে, কিছুই আর করবার নেই। সহসা দেহের কোষে কোষে ধ্বনিত হতে থাকে একটা শব্দ, প্রতিশোধ। আর কিছু করার না থাক, একটি কাজ এখনো করবার আছে। বুক ভাঙা এই শোক শান্ত করতে হলে শত্রুদের নিজ হাতে এই কুকর্মের চরম শাস্তি দিতে হবে, নিতে হবে প্রতিশোধ। অটল সংকল্পে মুষ্টি দৃঢ়বদ্ধ করে অগ্নিকুণ্ডের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে বারবার উচ্চারণ করতে থাকে জেফারসন, প্রতিশোধ চাই, প্রতিশোধ। মাংসের বোঝা কুড়িয়ে এনে ধীরে সংযত হাতে রান্না করল জেফারসন। রান্না মাংস পুটুলিতে বেঁধে পরে মুহূর্তে রওনা হলো ফেলে আসা পাহাড়ি পথ ধরে, যে পথে শত্রুরা তার লুসিকে লুণ্ঠন করে এগিয়ে গেছে। প্রতিহিংসার লেলিহান আগুন বুকে নিয়ে পাগলের মতো পা চালাতে থাকে জেফারসন।
ক্লান্তি, অবসাদ, শোক ও নৈরাশ্য সব কিছু তুচ্ছ করে। ঘোড়ায় চেপে যে গিরিসংকট পার হয়ে এসেছিল সে পায়ে হেঁটে অতি কষ্টে 5 দিনে সেখানে ফিরে এলো। পাথরের গায়ে পা হয়েছে রক্তাক্ত, কাটার খোঁচায় পোশাক ছিঁড়ে হয়েছে ফালা ফালা। রাতে কোথাও 2-1 ঘন্টার বিরতি ছাড়া টানা চলেছে তার পদযাত্রা। তবুও ক্লান্তিহীন জেফারসন। নিঃশ্বাসে প্রশ্বাসে জপছে কেবল একটি শব্দ, প্রতিশোধ। চোয়ালে চোয়ালে চেপে 6 দিনের দিন এসে পৌঁছল সেই ঈগল গিরিসংকটে। মহন্তদের শহর এখান থেকে দেখা যায় অনেক নিচে। জেফারসন ক্লান্ত কণ্ঠে বলে, পরোয়ানার তোয়াক্কা করি না আমি। কুপার, আমাকে একটি খবর জানিয়ে দাও। তুমি আমার অনেক দিনের পুরনো বন্ধু, ঈশ্বরের নামে বলছি, নিশ্চয়ই তুমি লুসির খবর রাখো। যা জানো আমাকে বলে যাও। লুসি ফেরিয়ার এখন কোথায়? ড্রেবার ছোকরার অন্তপুরে, বিয়ে হয়েছে কালকেই। মাথাটা ঘুরে গেল জেফারসনের। মুখ হলো রক্ত শূন্য। কোনো রকমে নিজেকে সামলে একটা পাথরের গায়ে বসে পড়ল। লুসির বিয়ে হয়ে গেছে? কোনো রকমে দম টানতে টানতে বলল জেফারসন। দেখছো না এন্ডোমেন্ট হাউসে পতাকা উঠছে? কালই বিয়ে হয়ে গেল। বিয়ে নিয়ে গন্ডগোল পাকিয়ে উঠেছিল ড্রেবার আর স্ট্যানজারসনের মধ্যে। যে দলটা তোমাদের পেছনে ছুটেছিল ওরাও ছিল তাদের মধ্যে। লুসির বাবাকে গুলি করে মেরেছিল স্ট্যানজারসন, সে কারণে সে ছিল বড় দাবিদার। শেষ পর্যন্ত অবশ্য ড্রেবারের দল ভারী হয়ে গেল মিটিংয়ে। অবতার ড্রেবার ছোকরাকেই দিল লুসিকে। মেয়েটাকে দেখেছি আমি, এর মধ্যে শেষ হয়ে এসেছে। বেশি দিন টিকবে বলে মনে হয় না। শুনতে শুনতে উঠে দাঁড়ায় জেফারসন। উত্তেজনায় কাঁপতে কাঁপতে চলতে লাগলো সামনের দিকে। কুপারও কথা বাড়ালো না, নিজের পথে চলে গেল। পেছনে রেখে গেল প্রতিহিংসা তাড়িত হিংস্র ভয়ঙ্কর জেফারসনকে। কুপার যে আশঙ্কা প্রকাশ করে গিয়েছিল, মাসখানেকের মধ্যেই তা সত্য হয়ে দেখা দিল। ঘৃণিত বিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল লুসি। বিয়ের পর থেকেই বিছানা নিয়েছিল, সেই বিছানা থেকে আর উঠে দাঁড়ালো না। 1 মাস পার না হতেই সব শেষ হয়ে গেল। ড্রেবার ছোকরার নজর ছিল জন ফেরিয়ারের সম্পত্তির দিকে। লুসির মৃত্যু হলো বটে, কিন্তু সম্পত্তির মালিকানা তার হাতে এসে গেল। ফুর্তি কিছুই কমল না তার। এদিকে অন্যান্য বউরা মরা আগলে রইল সারা রাত। কবরে দেওয়ার আগের রাত এইভাবেই কাটাতে হয়, এটাই মর্মন প্রথা। মেয়েরা ঘরে কফিন আগলে বসে আছে, রাত গভীর। এমন সময় ঘটল এক আশ্চর্য কাণ্ড। আচমকা ঘরের দরজা খুলে গেল সশব্দে। ছুটে ঘরে ঢুকলো রোদে পড়া বিধ্বস্ত চেহারার একটি মূর্তি। ভয়ে কাঠ হয়ে গেল মেয়েরা। সেই মূর্তি তীব্র চোখে মেয়েদের দিকে তাকিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল কফিনের পাশে। হাঁটু গেড়ে বসল। উবু হয়ে প্রাণহীন হিমশীতল ললাটের ঠোঁট ছুঁয়ে এক ঝটকায় আঙ্গুল থেকে টেনে নিল বিয়ের আংটি। বীভৎস বিকৃত মুখে বলে উঠল, এই আংটি কবরে যাবে না। বলেই ঝড়ের বেগে ছিটকে বেরিয়ে গেল ঘর থেকে। উপস্থিত মেয়েদের কিছু বুঝে উঠবার আগেই পলকের মধ্যে ঘটে গেল ঘটনাটা। কারুর মুখে টু শব্দটি পর্যন্ত বেরোলো না। পাথরের ছায়ায় দাঁড়িয়ে আগুন জ্বলা চোখে তাকিয়ে থাকে সেদিকে। নিশ্চিম অবসানে শরীর ভেঙে আসছে, তবু রাইফেলে ভর দিয়ে তাকিয়ে দেখতে থাকে শহরের চতুর্দিক। কয়েকটা মূল সড়কের রঙিন পতাকা চোখে পড়ল। গৃহসজ্জার চিহ্ন রয়েছে ইতস্তত, কোনো উৎসবের স্পষ্ট চিহ্ন। কিন্তু হঠাৎ উৎসব কিসের? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে জেফারসন। এমন সময় ঘোড়ার খুরের শব্দ কানে আসে। চমকে ওঠে, ঘাড় ফিরিয়ে তাকায়। সরাসরি তার দিকেই এগিয়ে আসছে শব্দটা। ক্রমে অশ্বারোহী নজরে পড়ে, চিনতে পারে জেফারসন। তার এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু কুপার মর্মন। জেফারসন নিজেকে প্রস্তুত করে নেয়। হতভাগিনী লুসি ফেরিয়ারের খবর সংগ্রহ করতে হবে কুপারের কাছ থেকেই। জেফারসন ক্লান্ত অবসন্ন পদক্ষেপে সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কুপার, চিনতে পারো? আমি জেফারসন হোপ। ঘোড়ার লাগাম টেনে অকপট বিস্ময়ে তাকিয়ে থাকে কুপার। তার জেফারসনকে চিনতে ভুল হয় না। কিন্তু সেই যৌবন দীপ্ত প্রাণচঞ্চল মূর্তির এই কি হাল! গায়ের জামাকাপড় শতচ্ছিন্ন, মুখ শুষ্ক, দীপ্তিহীন, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, আপাদমস্তক কালিমাময়, যেন ভয়ঙ্কর কোনো ঝড় থেকে উঠে এসেছে। ধীরে ধীরে প্রচ্ছন্ন আতঙ্ক ছড়িয়ে পড়ে কুপারের চোখে মুখে। শরীরের একই হাল হয়েছে তোমার, শিগগির গা ঢাকা দাও। ফেরিয়ারদের ভাগিয়ে নিয়ে গিয়েছিলে বলে পরোয়ানা বেরিয়েছে তোমার নামে।
চার মহন্ত চতুর্দিকে চড় লেলিয়ে দিয়েছে। তোমার সঙ্গে কথা বলাও এখন বিপজ্জনক।